ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল সিরিয়াতে ম্যাচ ছিল স্প্যানিশ লা লিগা এবং স্প্যানিশ লা লিগায় আলভারেজের অভিষেকটা হয়েছে, যদিও শুরুর একাদশে ছিলেন না, আলভারেজ পরে নেমেছেন এবং সব মিলিয়ে আতলেটিকো মাদ্রিদ তারা ড্র করেছে ভিয়ারিয়ালের সাথে 2-2 গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ এবং যে ম্যাচে আলভারেজ পরে বদলি হিসেবে নামার পর একটা ফ্রি কিক থেকে দারুণ সুযোগ পেয়ে গেছেন, যদিও সেখান থেকে তার গোল করা হয় নাই। ভিয়ারিয়াল এগিয়ে গিয়েছিল ম্যাচের শুরুতে, দারুণ একটা গোল করেছিলেন দানজুমা এক্স্যাক্টলি, এবং এরপর আতলেতিকো মাদ্রিদ সমতায় ফিরল। সরলথ একটা চমৎকার মুহূর্তের জন্ম দিয়েছেন ভিয়ারিয়ালের মাঠে, লা সেরামিকায় গোল করে আলভারেজ পরে বদলি হিসেবে নামেন, কিন্তু দলের জয় আর তার দেখা হয়নি প্রথম ম্যাচে। এবং এই ম্যাচের ম্যাচ স্ট্যাটস সবকিছু আমরা যদি দেখি, শটস অন টার্গেট 3টা এবং 4টা, টোটাল শটস ছিল 9টা দু দলের মধ্যে, এবং এক্সপেক্টেড গোল সেটাও আসলে আমরা দেখলাম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এই জায়গায় আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের যেহেতু হচ্ছে আপনার অ্যাটাকিং লাইনটা একটা নতুন সেটআপে আসলে চলে গেছে, মেমফিস ডিপে চলে গেছেন, আলভারো মোরাতা তিনিও চলে গেছেন, সবকিছু মিলে সেটা কেমন করে, এটা আসলে মূল চ্যালেঞ্জ ছিল দিয়েগো সিমিওনে। এক্স্যাক্টলি, সেরকম কিছুই দেখার অপেক্ষায় বেশিরভাগ লোকে ছিলেন। এই আতলেতিকো মাদ্রিদ, শরীফুল হক, আতলেতিকো মাদ্রিদের ম্যাচ নিয়ে আপনার সঙ্গে কথা বলা দরকার। প্রথম ম্যাচে ধাক্কা বলবো নাকি ধাক্কা বলবো না, বলার পক্ষে আমি না, কারণ আমি ভিয়ারিয়ালকে টপ 4-এ রেখেছিলাম, তারা প্রমাণ করেছে কেন তারা টপ 4-এ থাকার মতো। এটাকে ধাক্কা বলাটা ঠিক ডেফিনেটলি হবে না। প্রথম ম্যাচে অনেক ধরনের হিকাপস থাকতেই পারে, তবে ডিয়েগো সিমিওনেকে একটু কটু কথা শুনতে হতে পারে, কারণ তিনি যেই একটা সামার ট্রান্সফার উইন্ডো পেলেন, তারপর প্রথম ম্যাচে ড্র করে ফেলাটা কিছুটা একটা রোড ব্লকের মতোই। তবে যেইটা এক্সপেক্ট করা হয়েছিল ডিয়েগো সিমিওনে যে ধরনের অ্যাট্রাকটিভ ফুটবল খেলবেন, সেটার কিছুটা ঝলক হয়তো দেখা গেছে, কিন্তু সে তারপরও ভিয়ারিয়ালই মোটামুটি একটা বড় অংশে তাদের খেলার টেম্পোটা কন্ট্রোল করেছে, কিন্তু ওই সরলথের গোলটার পর সাথেই আবার কিন্তু সেখানে একটা সমতা চলে আসে। সেকেন্ড হাফে তেমন কোনো গোল আসলে ওরকম চান্সও সুযোগ পাওয়া যায়নি দুই দলের পক্ষ থেকে। ভিয়ারিয়ালের মাঠে খেলা হয়েছে, সেখানে ভিয়ারিয়াল ডেফিনেটলি মার্সেলিনোর দল, অনেক স্ট্রং একজন অপোনেন্ট। লা লিগাতে আতলেতিকো প্রথম ম্যাচে ড্র করেছে, সুযোগ ছিল যেখানে বার্সেলোনা জিতেছে, রিয়াল মাদ্রিদ ড্র করেছে, তাদের পক্ষে একটা জয় নিয়ে শুরুটা করার, সেটা হয়নি। তবে বলা যায় না এখনই যে সেটা খুব একটা বড় রোড ব্লক এই টিমের জন্য। সেই সিরিয়াতে ম্যাচটা হচ্ছে গিয়ে একটা সময় ভাবা হচ্ছিল ইভেন্টাস এবং কোমোর ম্যাচটায় যত না দলগুলোর প্রতি আকর্ষণ, এর থেকে বেশি মনে ডাগ আউটে নজরটা আসলে বেশি ছিল সেস ফেব্রিগাস এবং থিয়াগো মোত্তা। ইভেন্টাসকে তো আসলে কোনো চ্যালেঞ্জেই উপহার দিতে পারেনি, রাইট? দল কেবল এসছে, যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে নাকি? ইউভেন্তুস কোমোর ম্যাচটা শুরু হওয়ার আগে ওটাই হচ্ছে সবচেয়ে বড় হাইলাইট, যে আপনি দেখছেন থিয়াগো মোত্তা এবং সেস্ক ফাব্রেগাস দুজন মিলে যখন মোলাকাত করছেন, সেটা একটা দুর্দান্ত দৃশ্য বটেই। ইউভেন্তুসের জন্য একটা নতুন যুগের সূচনাও বলতে পারেন, কারণ যেই ইউভেন্তুস যেই ফিলসফি নিয়ে ফুটবলটা খেলেছে মাসিমিলিয়ানো আলেগ্রির অধীনে, সেখান থেকে বের হয়ে তারা থিয়াগো মোত্তার উপর ভরসা করেছে, এবং বলতে পারেন যে ভরসার প্রথম সূচনাটা বেশ ভালোই হয়েছে। যেই ফুটবলটা ইউভেন্তুস খেলেছে 3-0 গোলে কোমোকে হারিয়েছেই, সেই ফুটবল একটা স্টেটমেন্ট পাওয়া গেছে। সেখানে নেক্সট জেনের প্লেয়াররা তাদেরকে ইন্টিগ্রেট করা হয়েছে। মুবাঙ্গালা তিনি একটা দুর্দান্ত শুরু করেছিলেন, সেখান থেকে তারপর পরবর্তীতে আরেকটা গোল এবং লাস্ট মিনিটে ক্যাম্বিয়াসোর একটা গোলে 3-0 গোলেতে কোমোকে হারানো হয়। কোমোর ম্যাচটা দেখলে বেশ ইন্টারেস্টিং মনে হবে। কোমো এই মুহূর্তে ইতালিয়ান সবচেয়ে বড় ধনী একটা মালিকানার অধীনে ক্লাব। তারা গত মৌসুমে সেরি বি থেকে তারা সেরিয়াতে উঠে এসছে। প্রথম ম্যাচেই সেক্স ফ্যাব্রিগাস তাদের সবকিছু ইমপ্লিমেন্ট করতে পারবে না, তবে ইউভেন্তুস একটা স্টেটমেন্ট দিয়ে আসলে ম্যাচটা তাদের সেরিয়ার এই মৌসুমটা শুরু করলো। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার এবং টটেনহ্যাম, এই ম্যাচটা আসলে ড্র হয়েছে, তবে আলো মনে হয় কেড়ে নিয়েছেন, বা এই ম্যাচের পর আলোচনায় জেমি ভার্ডি ওই লেস্টার রূপকথার জন্মর একটা বড় অবদান তার ছিল। এখনো আসলে বয়স 37, সেটাই করেছে। অনেকেই ধরে নিয়েছিলেন যে এই ম্যাচে বোধহয় জেমি ভার্ডি নাও খেলতে পারেন, পরে জেমি ভার্ডি তো নামলেন, ইনফ্যাক্ট গোলও করলেন। তবে এই ম্যাচে মনে হয় টটেনহ্যাম যদি ফিনিশিং এ আরেকটু শার্পনেস দেখাতে পারতো, তাহলে ফার্স্ট হাফেই বোধহয় ম্যাচটা তারা পকেটে পুরে নিয়ে যেতে পারতো। এবং এই জায়গায় হচ্ছে আপনার সোলাঙ্কের উপর তাকে আসলে যে টাকা দিয়ে কেনা হয়েছে, ওই প্রেসারটা মনে হয় আসলে কাজ হবে না ভাই। সোলাঙ্কেরকে নিয়ে আন্ডার 17 আন্ডার 19 টিমের প্লেয়ার তো অনেক হাইপ, কিন্তু আসলে তিনি হ্যারি কেইনের জায়গাটা কতখানি নিতে পারবেন, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাওয়ার কথা। আমরা মনে হয় ইউরোপিয়ান ফুটবলের এই আপডেট থেকে ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার আপডেটে যেতে পারি।
সেই জায়গায় আমার মনে হয় ট্রান্সফার আপডেটের প্রথমটা হতে পারে চেলসি আনন্দ, চেলসি চেলসির নতুন নাটক জাও ফেলিক্স, তাই তো? চেলসির নতুন নাটকে ঢুকবো নাকি আগে একটু একটা ছোটখাটো বিদায়ের পর্বও আছে, একজন সেটা বিদায় বলা বলে যায়। দিয়েছেন, সেটা নিয়ে একটু না হয় কথা বলে ফেলি। তারপর চেলসি এবং আরেকটা নাটক কিন্তু আছে, বার্সেলোনাতেও নাটক চলছে। তো সব মিলিয়ে গুন্দোয়ান, ইলকাই গুন্দোয়ান, তিনি জার্মান ন্যাশনাল টিমের ডিউটিকে বিদায় বলে দিয়েছেন। 2011 সালে ডেবিউ হয়েছিল, 82টা ম্যাচ খেলেছেন এই জার্মান। লাস্ট ইউরোতে তার পারফরমেন্স ওয়াজ পিভটাল ফর নাগলসম্যানস টিম। তিনি আর ইন্টারন্যাশনাল জার্সিতে, জার্মান জার্সি গায়ে খেলবেন না। এখন যেই নাটকের কথা বলা হচ্ছিল, চেলসি নাটকে পরে যাব, বার্সেলোনাতেও একটা ট্রান্সফার নাটক 2022 সাল থেকেই চলে আসছে, তাদের লিভার নাটক এবং লিভার ম্যাথ। সেই ম্যাথ অর্থাৎ অঙ্কের সমীকরণ মেলাতে যাওয়ার জন্যই সম্ভবত গুন্দোগানকে ছেড়ে দেওয়ার একটা কথা বলা হচ্ছে। গুন্দোগানের ব্যাপারে এটা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেওয়া প্রয়োজন। গুন্দোগানের সঙ্গে বার্সেলোনা বোর্ড বা বার্সেলোনা টিমের কেমিস্ট্রিটায় কিছুটা একটা গন্ডগোল পাওয়া গিয়েছিল লাস্ট সিজনের লা লিগার এল ক্লাসিকোতে, যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনা হেরে গিয়েছিল। সেই এল ক্লাসিকো হারার পর বার্সেলোনার ড্রেসিং রুম নিয়ে ইলকাই গুন্দোগান একটা কমপ্লেইন করেছিলেন যে এরকম ডার্বি ম্যাচ হেরে যাওয়ার পর, আরাউজোকে নিয়ে স্পেশালি, হ্যাঁ, ডার্বি ম্যাচ হেরে যাওয়ার পর এরকম একটা ফুর্তি সুলভ ড্রেসিং রুম দেখে তিনি অবাকই হয়েছেন। যেখানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ডার্বি খেলেছেন, সেখানে অ্যাটমসফিয়ারটা খুবই ডিফারেন্ট। তারই একটা পরিপ্রেক্ষিতে আরেকটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে গুন্দোগান এই মুহূর্তে বার্সেলোনার তৃতীয় সর্বোচ্চ স্যালারি পাওয়া পার্সোনাল। তার উইকলি স্যালারি 3,60,000 ইউরোর মতো। সেটা যদি এখন বার্সেলোনা লেট গো করতে পারে, তাহলে দানি ওলমোকে রেজিস্টার করানোটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এবং গুন্দোগানের বয়স সবকিছু বিচার করেই আসলে তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। যেখানে গুন্দোগানকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে ম্যানচেস্টার সিটিতে একটা হইহুল্লোড় পড়ে গেছেই বলা যেতে পারে। কারণ ম্যানচেস্টার সিটি তার যেই হোম তিনি ছেড়েছেন, সেটাই তিনি আবার ফেরত যেতে চাচ্ছেন। সেটা কি হয় এখনো বোঝা যাবে না। তবে পরবর্তী যে ট্রান্সফার নাটকটা নিয়ে কথা হচ্ছে, জাও ফেলিক্স, তিনি চেলসিতে আসতে যাচ্ছেন। 6 বছরের একটা চুক্তি জাও ফেলিক্সের সঙ্গে হয়ে গেছে। ট্রান্সফার ফিটা এখনো কনফার্ম নয়। তবে যেই চেলসিতে তিনি 1 বছর এর কিছু বেশি সময় আগে ধারে খেলে গেছেন, সেই চেলসিতে তিনি ফিরতে যাচ্ছেন। সব মিলিয়ে এই নাটকটা চলছে। সেই নাটকের আরেকটা পরত কনর গ্যালাগার, তার ট্রান্সফারটাও শেষ পর্যন্ত হতে যাচ্ছে। তিনি কিন্তু গত সপ্তাহেই আতলেতিকোতে যে মেডিকেল কনফার্ম করে এসেছেন এবং মেট্রোপলিটানের ছবিও তুলে এসেছেন। তারপর তাকে বিমানে করে আবার লন্ডনে ফেরত আনা হয়। তারপর সেই নাটকটা শেষ করে ফাইনালি এয়ারপোর্ট থেকে ফেরত নেওয়ার অসংখ্য রেকর্ড আসলে রয়েছে। এবং যেটা হয়েছে যে এই চেলসির ট্রান্সফারের নাটক আনন্দ যদি বলা শুরু করে, আমরা যদি আলোচনা শুরু করি, শো তো শো, আমার মনে হয় 8টা-10টা শো লেগে যেতে পারে। সেটা নিয়ে কথা বলতে আমরা মোটেই আর আগ্রহী নই। আমরা বোধহয় বিদায় নিতে পারি, তাই না? এক্স্যাক্টলি। এতক্ষণ সাথে ছিলেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.